জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। আজ দ্বিতীয় দিনে বাড়ি বাড়ি যাচ্ছেন তথ্য সংগ্রহকারীরা। বেনজিরের ইকো রিসোর্টে এনবিআর এর অভিযান, কর ফাঁকির তদন্তের পাশাপাশি কথা বলবেন দখলের শিকার ভুক্তভোগীদের সাথে। সরকারি দামে খুশি নন মিল মালিক ও কৃষকেরা, খাদ্য গুদামে ধান দিতে অনীহা, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা। পটুয়াখালীতে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট, তদন্ত চলছে বলছে পুলিশ। খাগড়াছড়িতে শীতজনিত রোগে 2 সপ্তাহে 9 শিশুর মৃত্যু, ঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা ও আক্রান্তদের দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ ফর দেশের সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় বিজিবির বাধার মুখে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বন্ধ রয়েছে। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, সকাল 8টার পর ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এই ঘটনায় বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন। এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে। এদিকে ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে সীমান্তের পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী জোবায়ের সানি, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানি, আপনি তো এখন সীমান্তে রয়েছেন, কি পরিস্থিতি দেখছেন এখন জানাবেন। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। শনিবারে যে ঘটনা, 2 দেশের মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার, সে বিষয়টি আমরা একটু অনুসন্ধান করার চেষ্টা করেছি যে কেন ওই ঘটনাটি ঘটলো। যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে বাংলাদেশের নাগরিকরা তাদের গম খেতে গিয়ে তাদের গম কেটে দিয়েছে। কিন্তু আমি আজকের সেই গম খেতে গিয়েছিলাম, কিন্তু সেই ধরনের কোনো প্রমাণ আমরা পাইনি। তার মানে বলা যায় যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার সূত্রপাত কিন্তু 6 তারিখে চৌকা সীমান্তে, যেমনটি বলছিলেন যে জয়পুরহাটেরও যেরকম ঘটনা, এখানেও কিন্তু একদম সীমানা পিলার ঘেঁষে তারা একটি কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, যেখানে বাংলাদেশির এবং বিজিবি এবং এলাকাবাসী বাধা দেয়। তো বারবার ভারত কিন্তু বিভিন্ন সীমান্তেই এই কাঁটাতারের বেড়াগুলো বাংলাদেশে একদম সীমান্ত লাগোয়া তৈরি করার চেষ্টা করছে, পিলার লাগোয়া। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 গজের ভিতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারে না ভারত। কিন্তু তারপরে তারা এই বিষয়টি বারবার, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের প্রতাপ দেখাতে বা তাদের ক্ষমতা দেখাতে, জমি দখলের উদ্দেশ্যে, নানা উদ্দেশ্যে কিন্তু তারা এই ঘটনাগুলো ঘটিয়ে আসছে। তো সাধারণ মানুষ যেটি বলছে যে এখন যেহেতু শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছে এই সীমান্ত এলাকায়, তারা এটি বজায় রাখতে চান, কিন্তু ভারতের পক্ষ থেকে যদি কোনো আগ্রাসন হয় তার মোক্ষম জবাব তারা দিবেন। এবং একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে যেটি আমরা দেখেছি, তাদের টহল বাড়ানো হয়েছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
দ্বিতীয় দিনের মতো চলছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। নির্বাচন কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। 1 জানুয়ারি 2008 তারিখ পর্যন্ত জন্ম নেয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ কার্যক্রম। নিবন্ধন শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। আমরা ওদের এসএসসি সনদ নিব, মা বাবার ন্যাশনাল আইডি নিব, কিউআর কোড যুক্ত অনলাইন জন্ম নিবন্ধন নিব। আবার এখন যে কমিশনের যে প্রত্যয়নপত্র এটাও কিউআর কোড যুক্ত যেটা আছে অনলাইন ওইটাই দিতে হবে। আরেকটু বেশি প্রচারণার সুযোগ দেওয়া হয়, সরকারি মাধ্যমে যদি একটু বেশি প্রচার করে জনগণ ভোটাররা নতুন ভোটাররা তাদের ডকুমেন্টগুলো বাসায় রেডি রাখতে পারবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বেনজিরের সাভানা ইকো রিসোর্টে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার বেলা 11:15টার দিকে গোপালগঞ্জের রিসোর্টটিতে প্রবেশ করে 15 সদস্যের এনবিআর প্রতিনিধি দল বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি অফিসের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন তারা। পরে এনবিআর জানায় বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদের যে বিবরণ দেওয়া হয়েছে তার সত্যতা যাচাই বাছাই করে কর ফাঁকির তথ্য মিলেছে। প্রয়োজনে মামলা করার কথাও জানায় এনবিআর। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে এনবিআর। সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবণী, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। লাবণী, এনবিআর তো অভিযান চালাচ্ছে, নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা এই অভিযান নিয়ে জানাবেন। তানিয়া, আনুষ্ঠানিকভাবে অভিযান এখনো শেষ হয়নি, তবে তাদের যে কার্যক্রম সেটি তারা সবশেষ যে ব্রিফিং করেছিলেন তারপরে আর কোনো কার্যক্রম আমরা দেখিনি। তারা যদিও এই ইকো রিসোর্টেই রয়েছেন এবং এর আগেই যে তথ্য তারা দিয়েছিলেন যে আয়কর যে ফাঁকি দেয়া হয়েছে সেই তথ্য তারা পেয়েছেন, তবে কি পরিমাণ আয়কর ফাঁকি দেয়া হয়েছে সেটি কিন্তু তারা আমাদেরকে স্পষ্ট করেনি। আমরা যদিও সেই অঙ্কের পরিমাণটা জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে মোটা অঙ্ক, এবং এই অঙ্কের যে পরিমাণ এটি জানাতে তাদের আসলে আরো তদন্তের প্রয়োজন। এবং আজকে তারা যে এখানে এসেছেন এটি কিন্তু আসলে প্রাথমিকভাবে তাদের যে কার্যক্রম সেটি শুরু। এছাড়া এনবিআর এর যে 15 সদস্য গোয়েন্দা সেলের যে 15 সদস্য যারা প্রতিনিধি দলটি আছেন তারা যেটি বলেছেন যে আজকে তারা এই ইকো রিসোর্টে এসেছেন, শুধু এইটুকুর মধ্যে কিন্তু তাদের তদন্ত সীমাবদ্ধ থাকছে না। ডক্টর বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য তাদের যে সম্পদ রয়েছে সেই সব বিষয়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে বা কি পরিমাণ অনিয়ম হয়েছে বা কি কি ধরনের দুর্নীতি হয়েছে সে সকল বিষয়ে কিন্তু তারা তদন্ত করবেন। অর্থাৎ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আজকে মাধ্যমে সেটি শুরু হয়েছে এবং এনবিআর এর যে তদন্ত এটি চলমান থাকবে বলেই আমরা জানতে পেরেছি। এবং তারা আজকে শুধুমাত্র আয়কর ফাঁকি তথ্যটি তারা পেয়েছেন এবং কি পরিমাণ সেই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করেন এবং তারা বলেছেন এটি আরো তদন্তের প্রয়োজন। পরবর্তীতে তদন্ত শেষ হলে তাদের মাধ্যমে হয়তো আমরা আরো তথ্য জানতে পারবো। তো তার এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। হাটবাজারে ভালো দাম পাওয়ায় সরকারি খাদ্য গুদামে ধান দিতে চান না কৃষকরা। সরকারের নির্ধারিত দাম নিয়ে খুশি নন মিল মালিক ও কৃষকেরা। নতুন করে দাম বাড়ানো হলেও লোকসানের কথাও বলছেন তারা। এতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে বগুড়ায় আমন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 48,512 মেট্রিক টন। চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি। উল্টো চিত্র ধান সংগ্রহে 33 টাকা কেজি দরে 12,610 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রায় সংগ্রহ মাত্র 81 টন। প্রতি কেজি মোটা জাতের ধান 33 থেকে 37 টাকা দরে বিক্রি হয়েছে বাজারে। চিকন জাতের দাম আরো বেশি। আর মোটা চাল পাইকারি ও খুচরা বাজারে 52 থেকে 58 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরকার রেট দিচ্ছে 33 টাকা আর হাটত লেজা পাচ্ছে আমি এখন মনে করেন যে 1400 1450। সরকারের যে রেট সেই রেটে মনে করেন আমাকে পড়তায় আসে না, সব জিনিসের দাম বেশি। একই চিত্র কুষ্টিয়াতেও। কৃষকরা বলছেন সরকারের নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে ধানের দাম বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নন তারা। এই বাজেটে যেই চাউল সরকারের চাউল বরাদ্দের যে রেটটা করা হয়েছে
এটা আমাদের মানে 47 টাকা নির্ধারণে পোষাচ্ছে না। মিলের কস্টিং, লেবার কস্টিং সব মিলাই আসলে এইভাবে 47 টাকা করে চাল দিয়ে চাল মানে মিলারদের অনেক লস হয়ে যাচ্ছে। চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়ে দিলেও চালকল মালিকরা আগ্রহী নন সরকারের গুদামে চাল দিতে। তারা বলছেন ধানের দাম বেশি হওয়ায় চালের উৎপাদন খরচ বেড়েছে। ধানটা এই অঞ্চলে উৎপাদন হয়, তা একটু চিকন কোয়ালিটির ধানটা বেশি উৎপন্ন হয়, তার বাজার মূল্য তো বাইরে বেশি। রংপুরে এবছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,53,000 মেট্রিক টন হলেও এখনো তা অর্জন হয়নি। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি থাকায় তা অর্জন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক। সামান্য কিছু হলেও লস হয়েছে, তারপর আমরা সরকারকে সহযোগিতা করে আসছি। আশা করছি যে ইনশাল্লাহ আমরা শতভাগ চাল সংগ্রহ করতে পারবো এবং ইতিমধ্যে বাজারে কিন্তু চালের দাম নিম্নমুখী, 2 থেকে 3 টাকা চালের কেজিতে কমে গেছে। সেজন্য মিলাররা আমাদেরকে চাল প্রতিনিয়ত দিচ্ছে। গত বছর 17 নভেম্বর শুরু হওয়া ধান ও সিদ্ধ চাল সংগ্রহ চলবে 28 ফেব্রুয়ারি এবং আতপ চাল সংগ্রহ হবে 15 মার্চ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এর মধ্যে চলতি মাসের প্রথম 2 সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তির পরামর্শ সিভিল সার্জনের। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শীতের প্রকোপ বাড়ায় খাগড়াছড়িতে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। 15 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে দ্বিগুণেরও বেশি রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 রোগী। ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়রিয়া, বমি ও নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে, এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ডাক্তার বসে থাকার জন্য, গ্যাস দেওয়ার জন্য, নাকি ড্রপ দেওয়ার জন্য। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই, এক্সরে করাইছি। কাশি জ্বর নিয়ে ভর্তি আছে, এখন একটু বাচ্চা সুস্থর দিকে আছে। সমতলের তুলনায় পাহাড়ের শীতের প্রকোপ বেশি হওয়ায় শিশু ও বৃদ্ধের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয় সেজন্য সতর্ক থাকুন। সর্দি কাশির সমস্যা বেড়ে যায়, অনেক সময় নেবুলাইজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দ্রুত উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাবেন। ঠান্ডাজনিত রোগে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমবে বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। দেশের সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। ডুডলস স্বাগত আরো একবার, আপনারা দেখছেন দেশের সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে হাত, পা ও মুখ বেঁধে শাহনাজ পারভিন লাকি নামের এক নারীকে হত্যার পর ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। শিকদার জোবায়ের হোসাইনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার গভীর রাতে ডাকাত সদস্যদের হাতে প্রাণ হারান শাহনাজ পারভিন লাকি নামের এক নারী। স্থানীয়রা জানায়, সোমবার রাতে নিজ ঘরে একা ঘুমিয়েছিলেন শাহনাজ। মঙ্গলবার সকাল 8টার দিকে তার দেবর শাহ আলম বাড়ির পেছন দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় শাহনাজের মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে পুলিশে খবর দেয়। বাড়িতে
এক মহিলা ছিল, তাদের আত্মা বাইন্দে আসলে সে মৃত্যুবরণ করছে। আমরা আতঙ্ক আসলে যার যার বাড়িতে থাকবো, এরা বর্তমানে আতঙ্কে আছি আমরা। সাথেও যদি কেউ জড়িত থেকে থাকে তাদের আইনের আওতায় নিয়ে আইনগত ব্যবস্থা করা উচিত। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে এটি শুধু ডাকাতি করতে এসে হত্যা নাকি পরিকল্পিত হত্যা সেটি তদন্ত করছে পুলিশ। এর আগেও এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতির মধ্য দিয়েই পার হয়ে গেছে ৩০ বছরের বেশি সময়। ঝুঁকি নিয়ে আড়িয়াল খাঁ নদ পারাপার হচ্ছেন নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলার ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, বেহাল ও নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সেতু নেই, তাই বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। সেই ভরসাও আবার বেশ নড়বড়ে। গত ৩০ বছর ধরে আড়িয়াল খাঁ নদের উপর তৈরি সাঁকোটি দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হয় নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলার ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ। অনেক সময় বৃষ্টি আসলে এই যে মাথার রাস্তাটা যে আছে, এই মাথার অনেক কাদা হয়ে যায়, পিছলা হয়, অনেক লোকেদের হাত পা ভাঙে। আমরা ব্রিজের জন্য দীর্ঘ বহুদিন বছর যাবত খুব কষ্ট করতেছি। যদি ব্রিজ হয় তাহলে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা পাবো। এখানে আপনার যারা ব্যবসায়ী আছে তারা এখানে বাজারে আসতে পারে না, তাদের মাল নিয়ে আসা যাওয়া করতে পারে না। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি আর কর্মকর্তাদের প্রতিশ্রুতির মধ্য দিয়েই কেটে গেছে ৩০ বছর। সেতু আর নির্মাণ হয়নি। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রোগী, শিশু, নারী ও বয়স্করা। নৌকা দিয়ে হাঁটতে পারি না, সাঁকো দেয়, সাঁকো বাক্স ব্যাঙ্গা পড়ে জায়গা, মানুষ ধরে গান লাগে। 50টা গ্রামের লোক চলে, এই লোকগুলি আমরা এইদিকে দেওয়া অনেক বন্ধ হয়েছে, কারণ এই সমস্যা আওয়া লাগিয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে দ্রুতই সেতুটি নির্মাণ করা হবে। ব্রিজের ফর্ম টর্ম ফিল আপ করে পাঠানো হয়েছে, কিন্তু এগুলো হলো র্যাঙ্কিং এর কারণে হয়তো পিছায় আছে। এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী প্রায় 1 বছর আগে তথ্য পাঠাইছে। আশা করি এখান থেকে ভালো রেসপন্স পাইলে, পজিটিভ রেসপন্স পাইলে আমরা এটা ব্রিজটা বাস্তবায়ন করতে পারবো। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে আড়িয়াল খাঁ নদের উপর সেতু নির্মাণে দ্রুতই উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ময়লা আবর্জনা ফেলে দখল করা হচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভূমি অফিসের 100 বছরের ঐতিহ্যবাহী আলোকদিয়া পুকুরটি। ভাগাড়ে পরিণত হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ বাজারের কয়েকশো ব্যবসায়ী, পথচারী ও আশপাশের বাসিন্দারা। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ভোগান্তি হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। মিঠুন গোস্বামীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন সংস্কারের অভাব, অযত্ন আর অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ভূমি অফিসের অন্তর্ভুক্ত আলোকদিয়া পুকুরটি। ময়লা আবর্জনার দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। এতে করে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বসতবাড়ির বাসিন্দা সহ 2টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে যাতায়াত করছেন। আমরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এই ময়লা এখান থেকে যেতে পারি না, গন্ধ, অনেক গন্ধ। পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং আমাদেরও অনেক নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চলাফেরার সমস্যা হচ্ছে, নাকে হাত দিয়ে চলাফেরা করার লাগে। রাতে গরু ছাগল গল্প করিয়ে পুরা দোকানপাটের সব ময়লা এখানে ফেলাই। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর না থাকায় বাজারের সব ময়লা আবর্জনা ফেলা হয় এই পুকুরে। এতে করে দিন দিন দখলদারদের হাতে চলে যাচ্ছে সরকারি পুকুরটি। যে ময়লাগুলো ফেলাচ্ছে, এই রোগ বালাই ছাড়াচ্ছে, কোনো প্রশাসনও উদ্যোগ নিচ্ছে না। আবর্জনা যাতে না ফেলে এর ব্যবস্থা নিতে হবে, কারণ এখানে কেউ নিষেধও করে না যে এটা এখানে ফেলানো যাবে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, এইগুলো পরিষ্কার করে দিই। সরকারি সম্পদ অবৈধ দখলমুক্ত ও পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা।
আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এইসব বিষয়ে খুবই কঠোর অবস্থানে সবসময় আমরা থাকি। সরকারি সম্পত্তি অবৈধ দখল মুক্ত করা এবং পরিবেশের যেই পরিবেশ ঠিক রাখা এই বিষয়ে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। আমি অতি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিব। জামালপুর ইউনিয়নের আলোকদিয়ার 38.69% 100 বছরের পুকুরটি সংস্কারের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। হারপিকের চেয়ে ভালো দেশের সংবাদে স্বাগত আরও একবার। নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 12টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী 2 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ইন্টার্ন ভাতা বৃদ্ধির জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাস বর্জন করেন তারা। তাদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা 15,000-এর উপরে হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ে দেয়া হয় 9,000 টাকা। এ বিষয়ে ডিন বরাবর স্মারক দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত যে ব্যাচ 2-3 ব্যাচ যাবতীয় আশ্বস্ত করে আসতেছে যে আমরা এই দুইয়ের সাথে কথা বলবো, কিন্তু ফলপ্রসূ কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। স্যাররাও যদি কন্ট্যাক্ট করে আমাদের আবাসন ব্যবস্থা ঠিক করে দেয় তাহলে আমার জন্য ভালো, তাহলে আমাদের হ্যারাসমেন্টটা হচ্ছে না। কতদিন স্যারদের সাথে কথা বলেছি, বাট কোনো ধরনের আশ্বস্ততা ওনারা আমাদেরকে দেন নাই। এই জন্যই আমাদের আজকে মাঠে নামা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আমরা যাব, আলোচনা করব। তারা যদি বলে যে হ্যাঁ খুলনা বিশ্ববিদ্যালয় যে নিয়মে পাইছে আপনারাও সেই নিয়মেই পাবেন, আমরা ডেফিনেটলি আমাদের ছাত্রদের কথা তো আমরা বলবোই। চলতি বছর দেশে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে 4,05,000 টন চাল আমদানিতে চুক্তি হয়েছে, যার 1.5 লাখ টন চাল বাংলাদেশে পৌঁছেছে। বিকেলে চট্টগ্রামে মায়ানমার থেকে আনা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে এসে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা জানান। বলেন, ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান এসেছে গত মাসের শেষ সপ্তাহে। এছাড়া মায়ানমারের সাথে চুক্তি হয়েছে 1 লাখ মেট্রিক টনের। এর বাইরে ভিয়েতনাম ও পাকিস্তানের কাছ থেকেও চাল আনতে চুক্তির উদ্যোগ রয়েছে চূড়ান্ত পর্যায়ে। আমদানির কারণে এরই মধ্যে মোটা চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা। চালের দাম আর বাড়তে দেওয়া হবে না বলেও জানান তিনি। এক নম্বর কথা হচ্ছে দাম বাড়া বন্ধ হয়েছে, 1 নম্বর 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরো আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলী আশরাফ মোল্লার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুলতা গাউসিয়া ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় মহাসড়কে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকার শীতলক্ষার তীরে বিআইডব্লিউটি এর উদ্যোগে দৃষ্টিনন্দন ইকো পার্ক নির্মাণ করা হয়েছে। ইকো পার্কে যাতায়াতের জন্য চলছে সড়ক নির্মাণের কার্যক্রম। সকালে সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দরের কর্মকর্তারা। এ সময় বিআইডব্লিউটি এর উপপরিচালক জানান, সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকায় শীতলক্ষার তীরে 2.25 একর জমিতে পার্কটি নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় সকল বাধা নিরসন করে সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে ইকো পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সংবাদ মাধ্যমকে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী করার জন্য সুপারিশমালা তৈরির কাজ করছে সংস্কার কমিশন। সকাল ৯টায় রাজশাহী জেলা প্রশাসকের গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। আরও বলেন, সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলোর সমস্যা তালিকা বন্ধ করা হচ্ছে। বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধান কি হতে পারে যেই বিষয়ে সুপারিশ করা হবে। দেশের সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? বিরতির পর আবারও স্বাগত দেশের সংবাদে। গণহত্যার বিচারের পর জনগণই রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহে জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখন শুরু হয়েছে। এ সময় কর্মীদের যুদ্ধের জন্য তৈরি থাকার আহ্বান জানান জামায়াতে আমির। সংগ্রামী সভাপতি বুদ্ধিজীবী মহান, আমরা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রঙিন ফুলকপি ও বাঁধাকপি। উচ্চমূল্যে বিক্রি করে হাসি ফুটেছে সদর উপজেলার চরমনসা গ্রামের কৃষক জামাল উদ্দিনের মুখে। তার দেখা দেখি অন্য কৃষকও স্বপ্ন দেখছেন রঙিন কপি চাষের। কৃষি বিভাগ বলছে, পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এই রঙিন কপি চাষ। সাইদুল ইসলাম পাভেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রং বেরঙের বাহারি সব ফুলকপি আর বাঁধাকপি, কোনোটা হলুদ, কোনোটা আবার বেগুনি, রয়েছে গোলাপি ও লাল রঙের কপিও। 20 শতক জমিতে সাদা কপির পাশাপাশি রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামের কৃষক জামাল উদ্দিন। সাধারণ কপির চেয়ে এসব রঙিন কপি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। দাম বেশি হলেও বাজারে চাহিদা রয়েছে ব্যাপক। মোটামুটি আল্লাহ দিলে হইছে, খারাপ হয় না। আমার মোটামুটি বেচা বিক্রি সাদাটা একটু কম হয়েছে আর কি, তারপরও আপনার এই রঙিলা কপিটার দিকে যায় মোটামুটি একটু আপনার টাকা পয়সা মোটামুটি আসতেছে। জামালের সফলতায় স্থানীয় অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন রঙিন কপি চাষে। লাভজনক আমরা দেখতেছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আমরা আগামীতে ইনশাল্লাহ করার আগ্রহ আছে। এদিকে ভিন্ন ধর্মী এই কপি দেখতে ও কিনতে তার খেতে ভিড় করেছেন ভোক্তারা। এই কপিটার চাহিদা বাজারে অনেক ভালো এবং এই কপি মানুষ খুব স্বাদ করেই খায়। রঙিন কপি উৎপাদনে আগ্রহীদেরকে পরামর্শ ও সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। তো আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করছি এবং পাশাপাশি কৃষকদেরকে অনুপ্রাণিত করছি যাতে করে তারা এই পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন বাঁধাকপি সহ অন্যান্য যেই সবজিগুলো বাজারে দাম বেশি থাকে সেই সবজিগুলো আবাদ করে। এসব কপি স্থানীয় বাজারে বিক্রি করে 1.5 লাখ টাকা আয়ের আশা জামাল উদ্দিনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।